হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর দুঃখজনক, বলছে হাসনাত আব্দুল্লাহ। বেড়ে গেল এলপিজির দাম। দুবাইয়ে বেনজিরের মুক্তির খবর, কি বলছে ঢাকা? এবং সর্বশেষ জানাবো, পরকীয়া সন্দেহে হাতুড়ি পেটায় স্ত্রীর মৃত্যু, থানায় স্বামীর আত্মসমর্পণ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর দুঃখজনক, বলছেন হাসনাত আব্দুল্লাহ। হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে পুলিশি বাধা ও নেতাকর্মীদের গাড়ি ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আমরা মনে করেছিলাম নির্বাচন পরবর্তী সময়ে বল প্রয়োগের মাধ্যমে বিরোধী দলকে দমনের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল তার পরিবর্তন ঘটবে। তবে অপ্রত্যাশিতভাবে একটি নির্বাচিত সরকার ও বিরোধী দলকে দমনে পূর্বে সেই বল প্রয়োগের পথই বেছে নিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই প্রত্যাশিত নয়। হাসনাত আব্দুল্লাহ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে, কিন্তু বিরোধী দলের কর্মসূচিতে এভাবে বাধা দেওয়া গ্রহণযোগ্য নয়। হবিগঞ্জে আমাদের কর্মসূচিতে পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়েছে। একই সঙ্গে একাধিকবার আমাদের নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনা অপ্রত্যাশিত এবং রাজনৈতিকভাবে বিএনপির জন্য নেতিবাচক হিসেবে বিবেচিত হবে। দেবিদ্বার পৌর এলাকায় সিএনজি স্ট্যান্ড ইজারা প্রসঙ্গে তিনি বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রম সচল রাখতে সিএনজি ও অটোরিকশা থেকে পৌর কর আদায় করতে হবে। তবে এখতিয়ারের বাইরে কোনো ধরনের অর্থ আদায় করা যাবে না। জিবি বা চাঁদার নামে কোনো চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। প্রশাসনের অনুমোদন এবং নির্ধারিত কর হার ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো স্থান থেকে অর্থ আদায় করতে পারবে না। বেড়ে গেল এলপিজির দাম। আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এর ফলে এখন থেকে ভোক্তা পর্যায়ে গৃহস্থালিতে বহু ব্যবহৃত 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম মূসক সহ 1598 টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল 1528 টাকা। বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন এই দাম রোববার সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। দুবাইয়ে বেনজিরের মুক্তির খবর, কি বলছে ঢাকা? পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দুবাইয়ে মুক্তি পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবদিন শিবলি। এ সংক্রান্ত কাজে দুদকের গাফিলতি ছিল না বলেও দাবি করেন তিনি। বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বেনজিরের মুক্তির বিষয়টি দুদক পত্রপত্রিকার মাধ্যমে জেনেছে, তবে আইনগতভাবে যা যা করার প্রয়োজন দুদক তা করবে। দুদকের মহাপরিচালক বলেন, আপনারা যেভাবে মিডিয়ায় পত্রপত্রিকার মাধ্যমে জেনেছেন, আমরাও জেনেছি। আইনি যে পদক্ষেপ নেওয়া দরকার সংশ্লিষ্ট বিভাগ নেবে। দুদকের কোনো গাফিলতি ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার মনে হয় না। আমাদের কিছু আইনি পদক্ষেপের সেন্ট্রাল অথরিটি হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা স্বরাষ্ট্রে পাঠাই, সেখান থেকে পররাষ্ট্র হয়ে সংশ্লিষ্ট দেশে যায়। আন্তঃদেশীয় অনুসন্ধানের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। আমাদের এখান থেকে যা যা করা দরকার, যা পাঠানো দরকার, আমরা সব করেছি। কোন গ্রাউন্ডে বেনজিরকে ছাড়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এটা না জেনে বলতে পারছি না। একজন সাবেক আইজিপির বিদেশে ছাড়া পাওয়ার বিষয়ে প্রশ্নের উত্তরে মীর জয়নুল আবদিন শিবলি বলেন, দুদক পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ বা MLA স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠায়, সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশে তা পাঠানো হয়। তথ্য এই নেই পুলিশের কাছেও। পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বেনজিরের মুক্তির বিষয়ে দুবাই কর্তৃপক্ষ বা ইন্টারপোলের কাছ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। এই কারণে বিষয়টি নিশ্চিত করে বলার সুযোগ নেই। এ বিষয়ে দুবাই পুলিশের পক্ষ থেকে তাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাবের সাবেক ও তৎকালীন 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে বেনজির আহমেদও ছিলেন। 2024 সালে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে বেনজির ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য সামনে আসে। এরপর তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। ওই সময় তিনি দেশ ছাড়েন। পরে তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 2025 সালের 10 ফেব্রুয়ারি বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আদেশ দেন আদালত। এর আগে 74 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2024 সালের 15 ডিসেম্বর
বেনজির, তার স্ত্রী জিশান মির্জা এবং 2 মেয়ের বিরুদ্ধে পৃথক 4টি মামলা করে দুদক। মামলাগুলোতে বেনজিরের বিরুদ্ধে 9,44,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 2,62,00,000 সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। তার স্ত্রী জিশান মির্জার বিরুদ্ধে 31,69,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 16,01,00,000 টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। দুর্নীতি মামলার আসামি আওয়ামী লীগ সরকার আমলের বহুল আলোচিত ও সমালোচিত পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের গ্রেপ্তার হওয়ার বিষয়টি জানায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিস্থ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। এ বিষয়ে গত 12 জুন বাংলাদেশের এনসিবিকে চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে এনসিবি আবুধাবি জানায় এর ফৌজদারি বিষয়ে আন্তর্জাতিক বিচারিক সহযোগিতা সংক্রান্ত ফেডারেল আইন নম্বর 39/2006 এর 11 নম্বর ধারা অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তির প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশকে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক লিখিত আবেদন পাঠাতে হবে। গত 16 জুন বেনজিরকে দেশে ফিরিয়ে আনতে ইংরেজি ও আরবি ভাষায় 2 ধরনের প্রত্যর্পণ প্রস্তাবনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় দুদক। নিয়ম অনুযায়ী বিদেশে আসামি গ্রেপ্তার হওয়ার পর তাকে সংশ্লিষ্ট দেশে ফেরাতে তদন্তকারী সংস্থা বা আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা, এজাহার, অভিযোগপত্র এবং অবরোধের বিস্তারিত বিবরণ সংযুক্ত করে প্রস্তাবনা তৈরি করা হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণ প্রস্তাব অনুমোদন করার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে পাঠানো হয়। পরকীয়া সন্দেহে হাতুড়ি পেটায় স্ত্রীর মৃত্যু, থানায় স্বামীর আত্মসমর্পণ। নড়াইলের লোহাগাড়ায় পারিবারিক কলহ ও পরকীয়া সন্দেহে স্বামীর হাতুড়ির আঘাতে জেসমিন খানম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী জসিম শেখ থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। নিহত জেসমিন খানম উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামের সিদ্দিক মীরের মেয়ে এবং তার স্বামী জসিম শেখ একই গ্রামের মমরেজ শেখের ছেলে। পুলিশ ও নিহত স্বজন সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে জসিম শেখ তার স্ত্রী জেসমিনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে জসিম হাতুড়ি দিয়ে জেসমিনের মাথায় ও শরীরে বেধড়ক আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা জেসমিনকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের ওসি আব্দুর রহমান। বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেসমিনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার পরই অভিযুক্ত স্বামী থানায় এসে আত্মসমর্পণ করেছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।